আমরা হলাম সোহম আর তৃষা। 2025-এর অক্টোবর আর নভেম্বর মাসে আমরা ঘুরে এলাম এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড কান্ট্রি তাইওয়ান। এই তাইওয়ান সফরের মুহূর্তগুলোকে সাজিয়ে ধরার চেষ্টা করছি আমাদের এই তাইওয়ান সিরিজে। আজকে 5th অফ নভেম্বর। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে এলাম আলিশানে। আমাদের হোটেলের মধ্যেই হোটেলের চার্জের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তো ওরা দুটো কুপন দিয়েছিল এই সামনেই একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কিন্তু সেই দোকানটা দেখে আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই আবার পয়সা দিয়ে পাশের দোকানে খেলাম। সেরকম বিরাট কিছু যে ভালো খাবার দাবার ছিল তা নয়, তো মোটামুটি পেট ভরে গেছে। এবার আমরা বাস ধরতে চলেছি। বাস ধরে আমরা আবার যাব চিয়াই, যেখান থেকে আগের দিন আমরা ট্রেন ধরে আলিশান এসেছিলাম। সেই চিয়াই যাব আমরা আজকে বাসে করে। বাস অনেক তাড়াতাড়ি পৌঁছে দেবে, 3 ঘন্টা একটু কম লাগবে, 2 ঘন্টা 45 মিনিট মতো লাগবে। আমরা পৌঁছে যাব চিয়াই। চিয়াই থেকে আবার 1টা নাগাদ আমাদের ট্রেন আছে তাইনান যাওয়ার জন্য। তো দেখা যাক কেমন হয় যাত্রা। আজ আমাদের যাত্রাটা অনেকটা এইরকম। আলিশান থেকে আমরা বাস নিয়ে প্রথমে আসবো চিয়াই, আর চিয়াই থেকে আমরা ধরবো একটা ট্রেন যেটা আমাদের পৌঁছে দেবে তাইনান। আমরা বাস স্টেশনে চলে এসেছি। এই বাসটা যাবে আমাদেরকে নিয়ে। 9টা 10 মিনিটে বাসটা ছাড়বে। আমাদের টিকিট রিজার্ভ করা ছিল। রিজার্ভ করাটাই বাঞ্ছনীয়। রিজার্ভ না করলে টিকিট পাওয়া যায় না তা নয়, তবে রিজার্ভ করে রাখাই ভালো। আমাদের করাই ছিল। এখানে লকার আছে লাগেজ রাখার জন্য, টয়লেট আছে, আর এখানে ওয়েটিং রুম। এটা হচ্ছে ওয়েটিং রুম। আমরা আলিশান থেকে চিয়াই যাওয়ার বাসে উঠলাম। 9টা 10-এ বাস ছাড়বে। 9টা 10 বেজে গেছে, একদম কাটায় 9টা 10, তখন এখনই বাস ছেড়ে দেবে। সিটের আগের দিনে উঠতে দিল, তারপরে যেগুলো ফাঁকা ছিল সেইখানে বাকি লাইনগুলো বাস ছেড়ে দিচ্ছে এবার। আর এই আমাদের যাত্রা শুরু হলো। 2 দিন এই ছোট্ট আলিশান গ্রামটাতে কাটিয়ে আমাদের মন মেজাজ বেশ ফুরফুরে। এবার আমরা তৈরি হচ্ছি আমাদের পরের গন্তব্যস্থলের দিকে, তাই না? এই অ্যানাউন্সমেন্ট সিস্টেমটার বকবকানি ছাড়া পুরো বাসটা মোটামুটি বেশ নিস্তব্ধ, যদিও বাসের লোকজন কিন্তু ভালোই আছেন। আর বাসের একদম সামনের সিট দুটো বুক করে রাখার জন্য আমরা সামনের রাস্তা আর পাশের দৃশ্য বেশ দেখতে দেখতে চললাম। পাহাড় থেকে কিছুটা নেমে আসার পর রাস্তার দুপাশেই সারি সারি চা বাগানের দেখা মিলল। রাস্তায় বেশ কিছু ছোট ছোট গ্রাম বা শহর পড়ে, যেখানে লোকে নামছেন বা উঠছেন। প্রচুর টুরিস্টও কিন্তু এই বাস ব্যবহার করছেন। তাইওয়ানের মধ্যাঞ্চলের জনহীন পাহাড়ি অঞ্চলের বুক চিরে আমাদের বাস নেমে আসতে থাকলো চিয়াই শহরের দিকে। আর প্রায় 3 ঘন্টা এরকম পাহাড়ি শোভা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম চিয়াই। আমরা এই সবেমাত্র পৌঁছলাম চিয়াই রেল স্টেশনে। এই যে পেছনে আমার পেছনে যে স্টেশনটা, এটাই হচ্ছে চিয়াই রেল স্টেশন। এখান থেকে আমরা আগের দিন ট্রেন নিয়েছিলাম
মাউন্টেন ট্রেন নিয়েছিলাম আলিশানের জন্য। আজকে বাসে করে আলিশান থেকে এই নামলাম। আমাদের নেক্সট ট্রেন হচ্ছে 12:53 এখান থেকে। তার আগে কিছু একটা খাওয়া দাওয়া করে নিতে হবে, লাঞ্চ টাঞ্চ করে নেবো, তারপরে আমরা বেরোবো এখান থেকে তাইনানের উদ্দেশ্যে। তাইনান হচ্ছে এক সময়ের তাইওয়ানের ক্যাপিটাল। প্রায় 200 বছর ধরে তাইনানই ক্যাপিটাল ছিল, কিন্তু পরে ক্যাপিটাল ওরা চেঞ্জ করে নিয়ে যায় তাইপেইতে। তারপর থেকে তাইনানের ইম্পর্টেন্স কমেছে, এখন ছোট শহর তো, কিন্তু খুব হিস্টোরিক্যাল সিটি। দেখাবো তাইনান। কিনে নিয়েছি বেন্তো বক্স। জাপান তাইওয়ানে ট্রেনে চাপার অন্যতম উপাদান হচ্ছে বেন্টো বক্স। ট্রেনে চাপলে বেন্টো বক্স কিনে আপনাকে লাঞ্চ চাপতে হবে। আমারটা হচ্ছে পর্ক বেন্টো বক্স। পর্ক আছে, ডিমও দিয়েছে দেখছি একটা। এটা কি একটা কে জানে। দুপুর 12টা পেরিয়েছে, পেটে খিদেও পেয়েছে। চিআই রেল স্টেশনে বেন্টো বক্স নিয়ে বসে পড়লাম আমি। সঙ্গে একটা লস্যি নিয়েছি। আর 3 ঘন্টা আঁকবাঁক পাহাড়ি রাস্তায় বাসে করে এসে তৃষা একটু অসুস্থ বোধ করছিল, তাই সেদিন শুধুমাত্র ইয়োগার্ট ছাড়া আর মুখে কিচ্ছু তুলল না। তাইনানের জন্য রেডি। তাইওয়ানে অনেকগুলি সংস্থা ট্রেন চালায়। তাদের বেশিরভাগই তাইওয়ানের কেন্দ্রীয় সরকার অথবা শহরের স্থানীয় যেসব শাসন ব্যবস্থা আছে তাদের অধীনে। কোনোটা আবার পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলে। আমরা যে স্টেশনে দাঁড়িয়ে আছি সেটা হলো তাইওয়ানের প্রধান রেলওয়ে সংস্থা বা তাইওয়ান রেলওয়ে অথরিটি, তাদের স্টেশন। আর এই ট্রেনগুলো সবই হচ্ছে এই টিআরএ ট্রেন। আমরা যে ট্রেনে তাইনান যাব সেটাও টিআরএ ট্রেন। আর এই যে সাদা রঙের ট্রেনটা এলো, এই ট্রেনটাই হচ্ছে আমাদের ট্রেন, যাতে করে আমরা তাইনান যাব। আমাদের একদম শেষ কম্পার্টমেন্ট 12 নম্বর কম্পার্টমেন্টে 2 আর 4 ওই দিকে হবে। এটাও বেশ ভালো ট্রেন, সুন্দর পরিষ্কার, বাইরে থেকেও যেমন দেখতে ভেতরটাও সেরকমই ক্লিন পুরো। ট্রেন ছেড়ে দিল।往山文县搭乘高铁的旅客，在台南站换车。ট্রেন পরিষেবা বেশ ভালো, একদম অন টাইম ট্রেন এলো। পাশে কত চাষ হচ্ছে ধান মনে হয়, আরো কিছু সবজি চাষ হচ্ছে বিভিন্ন জায়গায়। কয়েক জায়গায় পেয়ারা গাছ দেখবো, যেটা স্টেশন পেরোচ্ছে, কোনো স্টেশনই থামছে না। টয়লেটও বেশ পরিষ্কার। মেশিন আছে, সাবান আছে, আর একদম ঝকঝকে টয়লেট। আমরা এই তাইনান স্টেশনে নেমে পড়লাম। ট্রেনটা একদম রাইট টাইম, ঠিক 12:53 চিআই স্টেশনে ঢুকলো। দুর্দান্ত সার্ভিস, ঠিক একদম পরিচ্ছন্ন দেখালাম যেমন। আর ঠিক 1:27 টাইম ছিল তাইনান পৌঁছানোর।
একদম কাঁটায় কাঁটায় 1:27 বাজলো, তাইনান স্টেশনে নামিয়ে দিল। খুব সুন্দর সার্ভিস ট্রেনটার, খুব ভালো লাগলো এই ট্রেনটা এসে। এটা এখন ছেড়ে পেরিয়ে যাচ্ছে, আরও কোথায় যাবে, এটা সৌ বলে কোনো একটা জায়গাতে যাবে। এখানে কতক্ষণ দাঁড়াবে জানি না, এবার বেরিয়ে যাবে। যাওয়া যাক নাকি, দেখি এবার আমরা স্টেশনের থেকে বেরোই। ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। স্টেশনের বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড, আর সেখানে একটু অপেক্ষা করতেই পেয়ে গেলাম হলুদ রঙের এই ট্যাক্সি। ট্যাক্সি পাওয়া গেল, আর চললাম হোটেলের উদ্দেশ্যে। এখানে কিন্তু বেশ গরম, তাইনানে। তাইপেতে তো গরম খুব একটা পাইনি, ভালো সুন্দর ওয়েদার ছিল। আলিশান মাউন্টেনে তো বেশ ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল একটা। এখানে বেশ গরম, এখানে 31 ডিগ্রি, 31 ডিগ্রি টেম্পারেচার, ভীষণ গরম লাগছে। আর এই গরমের মধ্যে এই ট্যাক্সি ড্রাইভারের রেডিও থেকে কনস্ট্যান্টলি বকবক চলতেই থাকলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের তাইনানের হোটেল। এই হোটেলটা স্টেশন থেকে আমরা ট্যাক্সিতে এলাম, মিনিট 10 মতো লাগলো। এই হচ্ছে প্রথমে ঢুকেই হচ্ছে টয়লেট, তারপর এখানে শাওয়ার আছে একটা, আর এই হচ্ছে রুম। এমনি হোটেলটার ব্যবস্থাপনা বেশ ভালোই লাগছে। এখানে একটা বড় জানালা আছে, সেখান দিয়ে শহরটার একটা ভিউ দেখা যাচ্ছে। এখানে খুব বেশি বড় হাই রাইজ কিছু নেই। এই শহরটা তুলনামূলকভাবে অনেক ছোট শহর তাইওয়ানের অন্যান্য শহরের তুলনায়। তৃষা এসে এখানে বসে পড়েছে, গা এলিয়ে দিয়েছে চেয়ারে। আচ্ছা, তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরোবো এবার। তাইনানে অ্যাকচুয়ালি মেনলি দুটো এরিয়া যেগুলো দেখার। একটা হচ্ছে তাইনানের যেটা সিটি, এই সেন্ট্রাল এরিয়াটার মধ্যে বেশ কিছু পুরনো মন্দির আছে। আর একটা দেখার জিনিস আছে, সেটা হচ্ছে জাপানিদের তৈরি একটা ডিপার্টমেন্ট স্টোর, সেটা নাকি বেশ পপুলার, সেটাও আমরা দেখতে যাব। আর একটা এরিয়া তাইনানের, সেটার নাম হচ্ছে আনপিং, সেটা এখান থেকে একটু দূর আছে, মিনিট 40 মতো বাসে করে যেতে হয়। সেই এরিয়াটাতে পুরনো ডাচদের একটা ফোর্ট আছে। ডাচেরা অ্যাকচুয়ালি তাইনানের ইতিহাসের সঙ্গে ডাচরা কিন্তু ভীষণভাবে জড়িত। ইনফ্যাক্ট তাইওয়ানের ইতিহাসের সঙ্গে আবার তাইনান খুব ভীষণভাবে জড়িত। তাইনানই হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে ইউরোপিয়ানরা প্রথম তাইওয়ানে প্রবেশ করে। 1624 সালে ডাচেরা প্রথম তাইওয়ানে উপনিবেশ স্থাপন করে এই তাইনানকে কেন্দ্র করে। তাই তাইনান ছিল তখনকার ডাচেদের ক্যাপিটাল। ডাচের এখানে একটা ফোর্ট তৈরি করে, যে ফোর্টটার নাম ওরা দিয়েছিল জিল্যান্ডিয়া ফোর্ট। তারপরে তার বোধহয় বছর 30-এর মধ্যেই এক ব্যক্তি, তার নাম হচ্ছে কাশিঙ্গা, সেই কাশিঙ্গা 1650-এর দশকে, 50 থেকে 60-এর এই সময়টা, আমার ঠিক এক্স্যাক্টলি সালটা মনে পড়ছে না। এই কাশিঙ্গা তিনি হচ্ছেন হাফ জাপানিজ হাফ চাইনিজ, এবং তখন চায়নাতে মিং ডাইনাস্টি অর্থাৎ মিংদের রাজত্ব চলছিল, মিং সাম্রাজ্য চলছিল। তো তিনি এই মিং সাম্রাজ্যের একজন লয়ালিস্ট ছিলেন। তিনি এই তাইনানে এসে ডাচদেরকে অ্যাটাক করে ডাচদেরকে এখান থেকে বিতাড়িত করেন, এবং তারপর থেকে এই এরিয়াতে আর কোনো ইউরোপিয়ান শক্তি কিন্তু প্রবেশ করতে পারেনি। কাশিঙ্গা এসে মিং ডাইনাস্টির প্রতিষ্ঠা করলেন রাজত্ব, কিন্তু তার কিছুদিনের মধ্যেই আবার কাশিঙ্গাকে সরিয়ে দিয়ে চায়নার চিং ডাইনাস্টি তারা এসে দখল করে নিল তাইওয়ান, এবং তারপর থেকে তাইনানকেই ওরা রাজধানী হিসেবে রেখে দেয়। তাইনানকে একটা বড় পোর্ট হিসেবে ওরা তৈরি করে, প্রচুর ক্যানাল তৈরি করে ভেতরে, যাতে পণ্যবাহী জাহাজগুলো ঢুকতে পারে বা নৌকোগুলো ঢুকতে পারে। ব্যবসা বাণিজ্য বাড়তে থাকে, এবং তাইনানকে কেন্দ্র করে ওদের চিনি এবং চা আর আফিং এইসবের ব্যবসা চলতে থাকে। 1887 সালে ওরা রাজধানী এখান থেকে নিয়ে যায় প্রথমে তাইচুং, তারপর তাইচুং থেকে তাইপেই, তারপর থেকে তাইপেই রাজধানী থাকে। জাপানিরা যখন 1895 সালে তাইওয়ানে আসে, ওরাও তাইপেইকেই রাজধানী
হিসেবে ব্যবহার করে। আর তারপর থেকে তাইনানের গুরুত্ব কমতে থাকে এবং তাই জন্যে আজকে তাইনান খুব বড় কোনো শহর নয়। প্রথম হয়তো টপ 5টা শহরের মধ্যেও তাইনান পড়ে না, কিন্তু এককালে এটা রাজধানী ছিল, খুব পুরনো শহর। তাই এইসব এরিয়াগুলোই আমরা দেখব। ওই আনপিং যে এরিয়াটা বললাম সেখানে ডাচেদের ফোর্ট আছে, ইসল্যান্ডিয়া ফোর্ট যেটা, সেটাই আছে ওখানে। আর এই যে সেন্ট্রাল তাইনানে বেশ কিছু হিস্টোরিক্যাল সাইট আছে, কিছু মন্দির আছে, ওই হায়াশি ডিপার্টমেন্ট স্টোর আছে, আর খাওয়া দাওয়া নাকি শুনেছি এখানে খুব ভালো। তো সেগুলো সব দেখাবো এরপরে। আর বিকেল হতে না হতেই একদম সামার ড্রেসে আমরা দুজন বেরিয়ে পড়লাম। এবার আমরা হোটেল থেকে বেরোলাম, এখন বিকেল 4:20 মতো বাজছে। আমরা প্রথমে যাব কনফুসিয়াস টেম্পল। কনফুসিয়াস টেম্পল মানে কনফুসিয়াসের যে তৈরি করা ধর্ম কনফুসিয়ানিজম, সেই কনফুসিয়ানিজমের টেম্পল তাইওয়ানের সব থেকে পুরনো কনফুসিয়ান টেম্পল হচ্ছে এই তাইনানে, 1666 সালে তৈরি। প্রথমে সেটা দেখবো, তারপর যাব হায়াশি ডিপার্টমেন্ট স্টোর, যেটা জাপানিরা বানিয়েছিল 1932 সালে। এই দুটো জিনিস প্রথমে দেখবো, তারপর আরো কিছু প্ল্যান আছে, হয় কিনা দেখি, তারপর দেখা করার। এখানে বেশ বড় একটা বাড়ি দেখতে পাচ্ছি, এটা কি জিনিসটা বোঝা যাচ্ছে না। এটা কোনো মিউজিয়াম নাকি? ফ্রি অ্যাডমিশন টিউসডে টু সানডে। আসলে প্রবলেমটা হচ্ছে যে সবকিছু এদের ভাষায় লেখা, তো একটা কোনো কিচ্ছু বোঝা যায় না কি যে জিনিস। যাই হোক, পরে দেখে নেবো। একটা ম্যাপ ট্যাপ কি সব আছে, আরো কি সব ভিজি লেখা চাইনিজে, বুঝতে ঠিক পাচ্ছি না এটা কি জিনিস। লেখা আছে ফ্রি অ্যাডমিশন, আবার এই দিকে একটা বিশাল বিল্ডিং, এটা লেখা আছে থিয়েটার। কি থিয়েটার? পারফর্মিং আর্টস থিয়েটার। এই একটা ব্যাপার দেখার মতো। তাইওয়ানের জায়গায় জায়গায় এরকম চিহ্ন আমি দেখেছি, এয়ার ডিফেন্স শেল্টার। আমার যতদূর জানা আছে এটা হচ্ছে যে, যেহেতু এদের একটা টেনশন সবসময় থাকেই চীনের সঙ্গে, যেহেতু চীন দাবি করে এই জায়গাটা ওদের, তো এয়ার রেড থেকে বাঁচার জন্য এরকম জায়গায় জায়গায় এয়ার ডিফেন্স শেল্টার করে দেওয়া আছে। মিনিট 10 হাঁটতেই পৌঁছে গেলাম তাইনানের কনফুসিয়াস মন্দিরে। কনফুসিয়াস মন্দিরের ভেতরের জায়গাটা বেশ প্রশস্ত। কত রকম কালার! হ্যাঁ, তাই তো। একটা ফুলের মধ্যে অনেকগুলো কালার। কনফুসিয়াসের কথা ইতিহাসের পাতায় আমরা কম বেশি সবাই পড়েছি। কনফুসিয়াস ছিলেন প্রাচীন চীনের একজন দার্শনিক এবং শিক্ষক, যিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজের মূল ভিত্তি হল নৈতিকতা, শৃঙ্খলা, পারিবারিক দায়িত্ব এবং পারস্পরিক সম্মান। তার শিক্ষা শুধু ধর্মীয় নয়, বরং কিভাবে একজন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হওয়া যায় সেটাই ছিল তার মূল কথা। এই দর্শন এতটাই প্রভাবশালী ছিল যে শতাব্দীর পর শতাব্দী ধরে চীন, কোরিয়া, জাপান, তাইওয়ান এবং ভিয়েতনামের শিক্ষা, প্রশাসন, সংস্কৃতি কনফুসিয়াসের চিন্তাধারার ওপরেই দাঁড়িয়েছিল। তাইওয়ানের এই তাইনান কনফুসিয়াস টেম্পল 1665 সালে নির্মিত হয়। এটি এই দেশের প্রথম কনফুসিয়াস মন্দির। এটি একসময় ছিল তাইওয়ানের সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র, যেখানে ভবিষ্যতের সরকারি কর্মকর্তাদের শিক্ষা দেওয়া হতো। দুটা টিকিট আছে, $40 করে টিকিট, তাইওয়ানিজ ডলার, মানে 2000 টাকা, না সরি 100 টাকা ভারতীয় টাকায়। আজ এই মন্দিরটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং তাইওয়ানের শিক্ষা, সংস্কৃতি ও দর্শনেরও প্রতীক। শান্ত প্রাঙ্গণ, লাল প্রাচীর আর এই প্রাচীন স্থাপত্যের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল জ্ঞান আর নৈতিকতার মূল্য কখনোই পুরনো হয় না। মূল মন্দিরের প্রাঙ্গণের একটা কোণে এই ছেলে মেয়েগুলি তাদের মনস্কামনা কাগজে লিখে একটি ড্রপ বক্সে ফেলছে ঈশ্বরের উদ্দেশ্যে। আর প্রাঙ্গণটার
অনেকাংশ জুড়ে রয়েছে একটা সংগ্রহশালা। তাইওয়ানের সবচেয়ে প্রাচীন কনফুসিয়াস মন্দির হিসেবে তাইনান কনফুসিয়াস মন্দিরে বহু গুরুত্বপূর্ণ সংগ্রহ সংরক্ষিত রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে স্মৃতিস্তম্ভ, খোদাই করা ফলক, সেরকমই রয়েছে চিং রাজবংশের সময়কার বিভিন্ন ব্যবহার্য সামগ্রী। মূল প্রাঙ্গণের বাইরে এরকম একটি উপবৃত্তাকার জলাশয় রয়েছে যার নাম পাংচি। ডাচদের হাত থেকে তাইওয়ানকে উদ্ধার করেন যে কোশিঙ্গা, সে কোশিঙ্গার ছেলে চেং জিঙ্গাত যখন তাইওয়ানের রাজত্ব করছেন তখন তার মিলিটারি অ্যাডভাইসার চেং ইয়ংহোয়া তিনি বলেন যে কনফুসিয়াসের একটা টেম্পল অর্থাৎ একটা স্কুল অফ কনফুসিয়াস স্টাডিজ তৈরি করা দরকার, যাতে যাতে রাজকার্য পরিচালনা করার জন্য ভালো কর্মচারী তৈরি করা যায়। সেই জায়গাটাই হচ্ছে এটা, এই কনফুসিয়াস টেম্পল। পরবর্তীকালে যখন চিং ডিনাস্টির রাজারা যখন এই তাইওয়ানকে দখল করে নেন এবং চীনের পার্ট করে নেন এটাকে, তখন তারা এটাকে কনফুসিয়াস টেম্পল নাম দেন এবং তখন থেকে এটা চলছে। তো এই টেম্পল আমি বললাম তৈরি হয়েছিল 1665 সালে। 1685 সাল থেকে এটা কনফুসিয়াস টেম্পল নামে চলছে। খুব সুন্দর লাগলো এই জায়গাটা। কনফুসিয়াস মন্দিরের সামনেই একটা স্ট্রিট আছে, যে স্ট্রিটের নাম হচ্ছে ফুজং স্ট্রিট। এই রাস্তাটার উপরে অনেক বুটিক শপ আছে। কনফুসিয়াস মন্দির থেকে মিনিট 5-7 হেঁটে আমরা পৌঁছে গেলাম জাপানিদের তৈরি করা বিখ্যাত সুপার মার্কেট হায়াশি। এই হায়াশি ডিপার্টমেন্ট স্টোরটি তৈরি হয়েছিল 1932 সালে। তখন তাইওয়ান ছিল জাপানি শাসনের অধীনে। এটি ছিল দক্ষিণ তাইওয়ানের প্রথম আধুনিক ডিপার্টমেন্ট স্টোর, আর সেই সময়ে এটিকে বলা হতো দক্ষিণ তাইওয়ানের গিনজা। জাপানের টোকিওর বিখ্যাত গিনজা শপিং ডিস্ট্রিক্ট থেকে অনুপ্রাণিত হয়ে এর নকশা ও ধারণা গড়ে ওঠে। হায়াশি ডিপার্টমেন্ট স্টোরের স্থাপত্যে এখন দেখা যায় জাপানি আধুনিকতা আর ইউরোপীয় আর্ট ডেকো স্টাইলের এক সুন্দর মিশ্রণ। এরকম জাপানি ডিপার্টমেন্টাল স্টোর দেখতে এত ভালো লাগে, কি সুন্দর সব জিনিসপত্র এখানে, বিভিন্ন তলায় বিভিন্ন রকম। সেই সময়ে এখানে ছিল তাইওয়ানের প্রথম দিকের এলিভেটরগুলোর একটি, যা তখনকার মানুষের কাছে ছিল একেবারে এক বিস্ময়কর ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর এটি দীর্ঘদিন অবহেলায় পড়েছিল, কিন্তু 2014 সালে ব্যাপক সংস্কারের পর হায়াশি ডিপার্টমেন্ট স্টোর নতুন রূপে আবার খুলে যায়, পুরনো ইতিহাসকে ধরে রেখে আধুনিক জীবনের সঙ্গে মিলিয়ে। আজকের হায়াশি ডিপার্টমেন্ট স্টোর শুধুমাত্র কেনাকাটার জায়গা নয়, এখানে আপনি পাবেন তাইওয়ানের ডিজাইনারদের পণ্য, হস্তশিল্প, বই, স্মারক আর সুন্দরভাবে কিউরেট করা সব জিনিসপত্র। প্রতিটি ফ্লোরে হাঁটলে মনে হয় আপনি যেন সময়ের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন। একদম ওপরের তলায় বা ছাদে আছে কয়েকটা ছোট ছোট ক্যাফে, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। পিনাট টোফু পুডিং কেমন? ভালো খুব। পিনাট টোফু পুডিং প্রথমবার খাচ্ছি। সে তো বটে, পিনাট টোফু পুডিং আর কে খেয়ে বড় হয়েছে। একটু অন্যরকম, ভালো খেতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হায়াশি ডিপার্টমেন্ট স্টোরের ওপরেও কাছাকাছি অনেক বোমা বর্ষণ হয়েছিল। বেশ কিছু জায়গা সারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু হোল এখনো রয়ে গেছে। এইগুলো হচ্ছে তার নিদর্শন। এই যে মাঝখানে যে হোলটা আছে এটা। হায়াশি থেকে বেরিয়ে আমরা পাড়ি দিলাম বিখ্যাত সেনং স্ট্রিটের দিকে। তাইনানের সেনং স্ট্রিট এককালে, এখন যার উপর দিয়ে আমরা হাঁটছি, এখানে একটা ক্যানাল ছিল, একটা খাল ছিল। এখানে অনেকগুলো আরো খাল ছিল, চিং ডাইনাস্টির লোকেরা বানিয়েছিল সেসব খাল। সেখান দিয়ে নৌকো ঢুকতো মাল নামাতে। এখানে এখনো নাকি অনেক বাড়ির ব্যালকনি থেকে
থেকে নাকি হ্যাঙ্গার দেখতে পাওয়া যায়, যেখান থেকে ওরা মালগুলোকে তুলে নিত নিচ থেকে, নৌকো থেকে। এই হচ্ছে শিনং স্ট্রিট। এখন রাস্তা হয়ে গেছে বহুকাল আগেই, তারপরে ইদানিং কালে একটা হিপস্টার লেন হিসেবে তৈরি হয়েছে এটা। বিভিন্ন রকমের বুটিক দোকানপাট, পাব, বার, রেস্টুরেন্ট, এইসব সুভেনির শপ, এইসবের জায়গা এখন এই শিনং স্ট্রিট। আর হ্যাঁ, আরেকটা উল্লেখযোগ্য জিনিস, এখানে প্রচুর মানুষ চারিদিকে। তাইওয়ানের গরম থেকে বাঁচতে আমরা এরপর ঢুকে পড়লাম তাইপু নামের এই ছোট্ট ককটেল বারটাতে। শিনং স্ট্রিটের একদম শেষের দিকে এই ছোট্ট বুটিক ককটেল বারটা কিন্তু সেই সন্ধ্যায় আমাদের মন জিতে নিয়েছিল। একদম বাড়ির সাধারণ আসবাবপত্র দিয়ে সাজানো এই ককটেল বারটাতেই আমরা হালকা একটু ডিনারের সঙ্গে সঙ্গে পেলাম মন কাড়া দুটো সুন্দর ককটেল। তাইপু থেকে বেরিয়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে এলাম আমাদের হোটেলে, আর সেদিনকার মতো দিনটা শেষ করলাম। পরের দিন আমরা তাইনান শহরটা আরো ঘুরে দেখেছিলাম, সেগুলো থাকবে পরের পর্বে।